আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম। তো দর্শক, এখানে এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এটা পাথরঘাটা থেকে এটা যাবে হলো তালতলির উদ্দেশ্যে। তো জায়গার নাম তেঁতুলবাড়িয়া, ওই জায়গার উদ্দেশ্যে আমি এখান থেকে যাব। একটা সময় আসলে বরিশাল থেকে এখানে অনেক বড় বড় দুইতলা লঞ্চ আসা যাওয়া করতো। তো আসলে যখনই এখানকার রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে, ঢাকা থেকে বরিশাল থেকে দূরপাল্লার গাড়িগুলো যখন এই সমস্ত মফস্বল অঞ্চলে আসলে আসা যাওয়া শুরু করেছে, তখন আসলে লঞ্চ ব্যবসায় আসলে মোটামুটি এক ধস নেমেছে। লস কিংবা নিম্নমুখী, যখন এদের ব্যবসাটা একটু নিম্নমুখী হয়ে যায়, তখন আসলে ওই লঞ্চগুলো এই অঞ্চলে আসা বন্ধ করে দেয়। তো এখন কোনো এক ভদ্রলোক হয়তোবা উনি নিজের উদ্যোগে এই জাহাজটি পরিচালনা করছেন। তো আমরা এই জাহাজে আমরা ভ্রমণ করব। তো আমি আপনাদেরকে যেতে যেতে নদী কিংবা সাগরের যে মোহনা পাড়ি দিয়ে আমরা এখান থেকে যাব, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো, আমরা যে লঞ্চ ভ্রমণ করব, ছোট্ট একটি লঞ্চ। এই ছোট্ট লঞ্চটিতে এই হলো ইঞ্জিনের অবস্থা। এই ইঞ্জিনের সাহায্যে বোটটি চলাচল করে। তো এর আগে এখানে যে লঞ্চ আসতো, সেই লঞ্চের ইঞ্জিনগুলো দুটো বড় বড় হয়তো ইঞ্জিনগুলো। তো এই যে আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। দর্শক, এই যে ছেড়ে দিল, আমাদের লঞ্চ মাত্র ছেড়ে দিল। আমরা দেখব যে এটা কতক্ষণে আমরা এই নদী পার হতে পারি। বিদায় পাথরঘাটা এসেছিলাম অনেক দিন পরে, আবার জন্মভূমি পাথরঘাটা ছেড়ে আবার যাচ্ছি। জানি না আল্লাহ পাক কবে আবার এই পাথরঘাটার সাথে আমার পরবর্তী সাক্ষাৎ করায়। তো আসলে আমি পাথরঘাটা আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাই, যে মন চায় না আসলে জন্মস্থান জন্ম শহর ছেড়ে যেতে। কিন্তু যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন বান্দাদেরকে তাদের খাদ্য রুটি অন্বেষণ করতে, তিনি বলেছেন। তো যেহেতু অকপটেই বলি, যেহেতু ওই ধরনের অঢেল সম্পত্তির মালিক নই, তো সেহেতু রুজির সন্ধানে শহরে যেতেই হয়। তো রুজির সন্ধানে শহরে যাচ্ছি। দর্শক, আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানে এই যে ডক ইয়ার্ডগুলো, এই ডক ইয়ার্ডে এখানে এই মাছ ধরা ট্রলারগুলো, এগুলো যখনই কোনো মেরামত করার প্রয়োজন হয় তখনই এখানে নিয়ে আসে, এখানে এগুলো মেরামত করে। এই যে কোনোটি মেরামত শেষে কিংবা নির্মাণ শেষে শেষ ফিনিশিংয়ের কাজ কিংবা রঙের কাজ চলছে। তো এই বোটটি পরিচালনা করে থাকেন এই আঙ্কেল। আসসালামু আলাইকুম। ও আসলে এই ভদ্রলোক আসলে কথা বলতে পারে না। তো আমি আসলে চেয়েছিলাম আসলে এর সাথে আমি চেয়েছিলাম এর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে, কথা বলিয়ে দিতে। তো আসলে দর্শক, আপনাদের দুর্ভাগ্য আর আমারও দুর্ভাগ্য যে আসলে ভদ্রলোক কথা বলতে পারেন না। কিন্তু তিনি আসলে অনেক গুণী। তিনি এই এত বড় একটা নদী, আমরা এর সাগরের মোহনা দিয়ে আমরা পাড়ি দিয়ে আমরা যাব, সাগরের একদম মোহনা দিয়েই তো যাই আমরা। যেখানে দর্শক, যারা কখনো নদী ভ্রমণ করেননি, যারা, এখন তো শীতের দিন, আপনি এপ্রিল মে মাসে ওই জায়গা থেকে যদি কোনো সুস্থ মানুষ যায়, সে দেখা গেছে যে বমি করে, দেখা গেছে একদম মাথা ঘুরে কান্না টান্না করে একদম অস্থির। হ্যাঁ, তা আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে ঢেউ আছে কিনা। তো উনি আমাকে ইশারায় বললো যে না, ঢেউ নেই। তো যাই হোক, আল্লাহ পাক পৃথিবীতে সবাইকে কোনো না কোনো গুণের অধিকারী করে থাকেন। তো আল্লাহ পাক যেমন ওনার মুখের ভাষা দেননি, তেমনি আল্লাহ পাক ওনাকে একটা গুণ দিয়েছেন, যেটার মাধ্যমে উনি আল্লাহ পাক ওনার রুজির ব্যবস্থা করেছেন। তো আল্লাহ পাক এই পৃথিবীতে তার সৃষ্টি একটা পিঁপড়াকেও তিনি কখনো অভুক্ষ রাখেন না, না খাইয়ে রাখেন না। তো দেখুন দর্শক,
উনি কি সুনিপুণভাবে এই জাহাজটি পরিচালনা করছেন। ঠিক আছে, দর্শক, এই বনটির কথা আমি আপনাদেরকে প্রায় অনেকবারই বলেছি। এইখানে এই যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটি আসলে আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি, কথা প্রায় একই রকম হয়ে যাচ্ছে। তো তারপর আমি আপনাদেরকে একটু নতুন করে একটু আবার বলে দিচ্ছি, এই জায়গাটি আসলে মূলত এরকম ছিল না। জায়গাটি মূলত এরকম ছিল না। একটা সময় এই জায়গাটা প্রচুর ভাঙতো। তো পাথরঘাটা শহরকে রক্ষার জন্য পাথরঘাটা পৌরসভা এবং পাথরঘাটা ফরেস্ট অফিস, রেঞ্জ অফিস যেটাকে বলে থাকেন, ওনারা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন। সেই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে এখানে যে সমস্ত গাছ তারা রোপণ করেছেন, যেগুলো লবণ সহিষ্ণু, যেই সমস্ত গাছগুলো তারা এখানে রোপণ করেছেন, তার মধ্যে ছিল ছইলা, কেওড়া, গেওয়া। এই সমস্ত গাছগুলো খুব সহজেই তাদের শাখা প্রশাখা, তাদের শেকড় বাকড় ছড়িয়ে, খুব তাড়াতাড়ি শেকড় বাকড় ছড়িয়ে তারা নদীর মাটিকে আঁকড়ে ধরে তারা ভাঙন প্রতিরোধে তারা সহায়তা করে। দেখুন দর্শক, কি সবুজ আর কি সুন্দর পরিকল্পিতভাবে বনটিকে করা হয়েছে। তো আমার কারণে সম্ভবত এই ভদ্রলোকের ডিস্টার্ব হচ্ছেন, উনি এইদিকে দেখতে পাচ্ছেন না। তো আমি ওনার পথটাকে আমি ছেড়েই দাঁড়ালাম। দর্শক দেখুন, এই যে এই দিক থেকে নদীর ওই পারে দেখা যাচ্ছে, ওই পারে ওই জায়গার নাম হলো নিশানবাড়িয়া। তারপর এই দিকে আমি উত্তর দিকে যাই, উত্তর দিকে এটা হলো ওই যে নদীর মাঝখানে ওইখানে একটা চরের মতো দেখা যাচ্ছে। আমার ক্যামেরাটা যদি পড়ে যায় নদীর মধ্যে তো আমার সব শেষ। এই যে দর্শক দেখুন, নদীর মাঝখানে স্রোতমান কি স্রোতস্বিনী নদীর মাঝখানেও এইখানে চর জেগেছে নদীর মাঝখানে। আমি জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে হবে। তো দর্শক, এই যে নদীর ভিতরে যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা ভাসমান বিভিন্ন কালারের কিছু ভাসমান কিছু বস্তু রয়েছে, এগুলোর সাথে আসলে ইলিশ মাছ ধরার এগুলো জাল বাঁধা রয়েছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা দেখা যাচ্ছে খুবই কাছে, এটা আমার এখান থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরে রয়েছে। তো এই নদীতেও প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে এবং বেশ সুস্বাদু ইলিশ। তো দর্শক, এই যে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গার নাম হলো নিশানবাড়িয়া। শীতের বিকেল, এখন ফেব্রুয়ারি মাসের আজকে 14 তারিখ শুক্রবার। তো নাতিশীতোষ্ণ ওয়েদার যেরকম হয়ে থাকেন, ঠিক ওরকম না শীত না গরম, বাট ওয়েদারটা আরামদায়ক। আমি এই ভদ্রলোক যদি কথা বলতে পারতো তো আমি এর সাথে আপনাদের সাথে অনেক রকম কথাবার্তা বলিয়ে আপনি এখানকার অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারতাম। সেটা অনেক খুনসুটি, ব্যাপারটা আসলে অনেক ভালোই হতো। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল কিছু একটা এখানে ভাসমান দেখা যাচ্ছেন বাম পাশে, এবং এর ডান পাশেও কিছু এরকম রয়েছে। তো মাঝখানে এখানে প্রায় 100 ফিটের মতো জায়গা এরা ফাঁকা রেখেছে, কারণ এখান থেকে নদী পারাপারের জন্য বিভিন্ন রকম ইঞ্জিন চালিত বোট কিংবা এই যে লঞ্চ এগুলো চলাচল করে। তো এদের যাতায়াতের জন্য এখানে জায়গাটা ফাঁকা রেখেছে। দর্শক, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি। এই পানিতে, এই নদী আসলে সচরাচর হলে এরকম থাকে না, এই নদীতে প্রচুর ঢেউ হয়। তো আসলে শীতের দিন তো, যে কারণে নদী একদম নীরব। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে থাকে চুকান বলে থাকে।
তো এদের ভাষায় এটা চুকান বলে থাকে। তো এই চুকানের সাথে এই যে দর্শক দেখা যাচ্ছে এই যে শিকল রয়েছে, এই যে শিকল, এই শিকল এটা দুই দিকে রয়েছে। আমার এই দিকে যেমন রয়েছে, এটা অপর প্রান্তেও রয়েছে। এই শিকলের শেষ প্রান্তে রয়েছে যেটাকে এটার পিছনে যে প্রোফিলার যেটা ঘোরে, যেটার মাধ্যমে আসলে লঞ্চটা চলে, ঠিক ওর বরাবর লম্বা লোহার ইস্পাত ধরনের একটা থাকে। ওটার মাধ্যমে আসলে ওটা ডানে বামে ওটা মুভ করে। যখন এটা ঘোরায়, এটা যখন ঘোরায় তখন ওটা ডানে বামে এরকম মুভ করে। তো এই জাহাজের এটা আসলে কোন দিক থেকে কোন দিকে কি মুভমেন্ট করবে, এটা এখান থেকেই আসলে এটাকে মুভমেন্ট নিয়ন্ত্রণ করা হয়।